সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে ইদোলা ডলরের। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। গ্রীষ্মের খরতাপে পড়ছে দেশ, শিগগিরই তাপমাত্রা কমার সম্ভাবনা কম, 4 জেলায় নিহত 4। যুদ্ধ চায় না বাংলাদেশ, তবে সার্বভৌমত্ব রক্ষায় সব করা হবে, চট্টগ্রাম সেনানিবাসে প্রধানমন্ত্রী। বড় মৌসুমে 17.5 লাখ টন ধান, চাল, গম কিনবে সরকার। ধান কেজি 32, চাল 45 টাকা। মুক্তির 8 দিন পর আরব আমিরাতে এমভি আবদুল্লাহ, 2 নাবিক বিমানে, বাকিরা আসবে জাহাজে। গ্রীষ্মের খরতাপ থেকে নিস্তার পাওয়ার কোনো খবর আবহাওয়া অফিসের কাছে নেই। আবহাওয়াবিদরা বলছেন বুধবার নাগাদ তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে তা ক্ষণস্থায়ী। তাই তাপপ্রবাহের সতর্কবার্তার মেয়াদ আরও বাড়ছে। প্রখর রোদ আর গরমে জনজীবন বিপর্যস্ত। চরম ভোগান্তিতে আছেন সাধারণ মানুষ। বিশেষ করে শ্রমজীবীদের জন্য সময়টা খুবই কষ্টের। জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছেন, কিন্তু প্রচণ্ড তাপে কাজ করতে পারছেন না। দিনের বেলা আর্দ্রতা থাকছে প্রায় 86%, পাশাপাশি রাতে স্বাভাবিকের থেকে 4-5 ডিগ্রি তাপমাত্রা বেশি থাকছে। ফলে বিপাকে পড়ছে শিশু ও বয়স্করা। বাচ্চাদের তো খুবই অবস্থা খারাপ, ওরা ঘেমে যাচ্ছে, ঘাম বসে আবার ঠান্ডা লেগে যাচ্ছে, ওদের টেক কেয়ার করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে গরমে। যে তাপমাত্রা, ওয়েদারটাও খুব খারাপ, মানুষও আমাদের জন্য খুবই কষ্টকর। আমরা গাড়ি চালাইতে পারি না, টাকা পয়সা ইনকাম করতে পারি না, আমাদের অনেক সমস্যা গরমের জন্য। গরমে সহ্য না করতে পেরে শরবত খাইতেছি বারে বারে, সকাল থেকে এই পর্যন্ত 250 টাকা শরবত খেয়েছি খালি। আবহাওয়া অফিস বলছে 24-25 এপ্রিল তাপমাত্রা কিছুটা কমবে সিলেট সহ কিছু অঞ্চলে, তবে 27-28 তারিখে আবার তা বেড়ে যাবে। মে মাসেও এ ধারা অব্যাহত থাকবে। বর্তমানে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে বয়ে যাচ্ছে তীব্র থেকে অতি তীব্র তাপমাত্রা। বাকি বিভাগগুলোতে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে। এ অবস্থা থেকে আপাতত নিস্তার পাওয়ার কোনো সুখবর নেই আবহাওয়া অফিসের কাছে। পুরো এপ্রিল মাস ধরে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি মে মাসেও থাকার সম্ভাবনা রয়েছে। 24-25 তারিখের দিকে হয়তো তাপমাত্রা কিছুটা কমতে পারে, অর্থাৎ বিচ্ছিন্নভাবে 2-1 তারিখে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে কিছুটা তাপমাত্রা কমতে পারে। তবে 27-28 তারিখের দিকে আবার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে এই তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের মধ্যে চলে আসার সম্ভাবনা। তিনি জানান, চলমান তাপপ্রবাহের সতর্কবার্তার মেয়াদ আরও বাড়তে পারে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের প্রায় সব জেলাতে চলছে তাপপ্রবাহ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন তীব্র গরমের মধ্যে হিটস্ট্রোক ও পানি শূন্যতা সহ নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। প্রচণ্ড গরমে রবিবার পাবনা, মেহেরপুর, সিলেট ও নরসিংদী জেলায় 4 জন মারা গেছেন। তাপদাহ আর ভ্যাপসা গরমে রাজশাহীর জনজীবন অতিষ্ঠ। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 41.5 ডিগ্রি সেলসিয়াস। গরমে অতিষ্ঠ চাঁপাইনবাবগঞ্জের জনজীবনও। ঘর থেকে বের হলেই যেন মরুভূমির লু হাওয়া। তাপমাত্রা 41 ডিগ্রি ছুঁই ছুঁই করছে। এই গরমে অতিহ্য হয়ে যাচ্ছে, এত গরম। তীব্র রোদ, সাথে বাতাসে ঝাঁঝালো রোদের তেজ। খাবার দাবারে অবশ্যই তেল, ঝাল, মশলা কম থাকা উচিত। প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পাশাপাশি অন্যান্য যে তরল খাবারগুলো আছে, যেমন ওরসালাইন, ভাতের মাড়, ডাবের পানি, চিড়ার পানি, ডালের পানি, লেবুর শরবত, এই জাতীয় খাবারগুলোও কিন্তু গ্রহণ করা যেতে পারে। যশোরে ব্যারোমিটারে তাপমাত্রার পারদ প্রতিনিয়তই ঊর্ধ্বমুখী হচ্ছে। গত 7 দিন ধরে 38 থেকে 42.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। প্রচন্ড খরায় পড়ছে নওগাঁ। গত কয়েকদিন যাবৎ রোদে চরম বেকায়দায় পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। চুয়াডাঙ্গার হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন আগামী 1 সপ্তাহ এ ধরনের পরিস্থিতি বিরাজ করবে। চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আপাতত চুয়াডাঙ্গা জেলা বা এর পার্শ্ববর্তী অঞ্চলের উপর দিয়ে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তীব্র দাবদাহে বাগেরহাটের সড়কের পিচ গলতে শুরু করেছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। প্রচুর পানি এবং জলীয় খাবার গ্রহণ করুন এবং বাইরে গেলে ছাতা, স্কার্ফ ব্যবহার করুন। নরসিংদীর মাধবদীতে হিটস্ট্রোকে শাফকাত জামিল ইবার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।
চলমান তাপপ্রবাহ থেকে বাঁচতে ভাজা পোড়া ও মশলা জাতীয় খাবার এড়িয়ে চলা এবং বেশি করে বিশুদ্ধ পানি পানের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সাথে হালকা ও সুতি পোশাক পরলে কিছুটা স্বস্তি মিলতে পারে। ভয়ঙ্কর এপ্রিলের তাপের পারদে ওষ্ঠাগত জনজীবন, প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা রাজধানী সহ সারা দেশের মানুষের। জীবিকার তাগিদে আবহাওয়ার সতর্কতা উপেক্ষা করে বের হওয়া মানুষের দুর্ভোগ চরমে। তীব্র গরম থেকে স্বস্তি পেতে শিশু ও বয়োবৃদ্ধ, বিশেষ করে কর্মজীবীদের পোশাক নির্বাচনের ক্ষেত্রে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ছোট বাচ্চাদের বেলায় অবশ্যই খেয়াল রাখা উচিত যে সে যেন প্রচণ্ড না ঘামে, কারণ এই সময় লুজ ফিটিংস কাপড় পরবে, যেটা আসলে গায়ে আটশাট হয়ে লেগে থাকবে না। হ্যাঁ, সেটা শার্ট পরতে পারে ক্যাজুয়াল, বা টি শার্ট পরতে পারে, বা যেটা আসলে এই জিনিসগুলো আসলে আমি ছোটো বাচ্চা থেকে শুরু করে টিনেজ থেকে শুরু করে বৃদ্ধ সবার বেলায়। তাপদাহ বাড়ায় স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, তাই সুস্থ থাকতে ভাজা পোড়া, মশলাদার খাবার, কোমল পানীয় এবং চা কফি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা। প্রচুর পরিমাণে পানি খেতে হবে। এখন কথা হচ্ছে পানি খেতে হবে বললেই তো হবে না, পানিটা যেন বিশুদ্ধ হয়। ফলমূল এবং শাকসবজি, দই জাতীয় খাবার খাই, এটা কিন্তু শরীরের জন্য খুব ভালো। কোমল পানীয় যদি কারো খেতে ইচ্ছা করে, সেটা হচ্ছে লেবুর শরবত, এই সময় খুব উপকারী। অতিরিক্ত ঠান্ডা পানি না খাই। তিনি জানান, নিরাপদ খাবার, আরামদায়ক পোশাক ও নিয়মতান্ত্রিক শরীরচর্চা নিশ্চিত করতে পারলে সুস্থ থাকা সম্ভব। আমাদের খাবারের দিকে বিশেষভাবে মন দেওয়া উচিত। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। যাচ্ছি পরের প্রসঙ্গে। সেনাবাহিনীর প্রথম গোলন্দাজ বাহিনীর বীরত্ব গাথা তুলে ধরতে চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। রবিবার এটি উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র ঘুরে দেখেন। 1971 সালের 22 জুলাই পাকিস্তান থেকে পালিয়ে আসা গোলন্দাজ বাহিনীর 75 জন সদস্যকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম আর্টিলারি ইউনিট গঠন করা হয়। স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মুজিব মাউন্টেন ব্যাটারি বা মুজিব ব্যাটারি হিসেবে এর নামকরণ করা হয়। এই গোলন্দাজ বাহিনীর বীরত্বগাথা দেশবাসীর কাছে তুলে ধরতে চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স। রোববার এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি চাই যে আমাদের ছেলেরা মেয়েরা কখনোই পিছিয়ে থাকবে না, সব ধরনের আধুনিক প্রশিক্ষণ তাদের দিতে হবে। যুদ্ধটা এখন তো ডিজিটাল পদ্ধতিতেও শুরু হয়ে গেছে, কাজে সেদিকে লক্ষ্য রেখে সব ধরনের আধুনিক জ্ঞান সম্পন্ন উচ্চ প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে উঠুক, সেটাই আমাদের কাম্য। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করুক, আমরা তা চাই না। আমরা বন্ধুত্ব নিয়ে চলতে চাই, কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যা যা করণীয় সেটা আমাদের জান কবুল, আমরা তা করব। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সে স্থাপিত আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, মহান মুক্তিযুদ্ধে মুজিব ব্যাটারির প্রথম গোলাবর্ষণকারী 3.7 ইঞ্চি হাউ ইটজার সহ গোলন্দাজ বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনের স্মৃতিচিহ্ন ঘুরে দেখেন। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। বঙ্গবন্ধু কন্যা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত প্রথম গোলন্দাজ ইউনিটের এই আনুষ্ঠানিক যাত্রার মাধ্যমে নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুনভাবে তিনি তুলে ধরলেন। একই সঙ্গে এই কমপ্লেক্স অত্যাধুনিক প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে দক্ষ ও পেশাদার সেনাবাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। বড় মৌসুমে 17.5 লাখ মেট্রিক টন ধান, চাল ও গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি কেজি ধান কেনা হবে 32 টাকায়, সেদ্ধ চাল 45 ও গম কেনা হবে 34 টাকায়। আগামী 7 মে থেকে 31 আগস্ট পর্যন্ত চলবে এই সংগ্রহ কার্যক্রম। দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বোরো ধান কাটার ধুম। এই মৌসুম সামনে রেখে বছরের প্রয়োজনীয় খাদ্যশস্য মজুতের প্রস্তুতি নিচ্ছে সরকার।
রবিবার সচিবালয়ে চলতি বছরে কি পরিমাণ খাদ্যশস্য মজুত করা হবে, কৃষকদের কাছ থেকে কি দামে কেনা হবে, বাজার চাহিদা কেমন এবং দেশের খাদ্য শৃঙ্খলার বিষয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধান কমিটির বৈঠক হয়। খাদ্যমন্ত্রীর নেতৃত্বে এতে কৃষি, বাণিজ্য, দুর্যোগ ব্যবস্থাপনা সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা অংশ নেন। প্রচারটা করতে হবে। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী জানান, এবছর ধান, চাল ও গম সব মিলিয়ে 17.5 লাখ টন খাদ্যশস্য মজুতের পরিকল্পনা নিয়েছে সরকার। 11 লক্ষ মেট্রিক টন সেদ্ধ, আর 1 লক্ষ মেট্রিক টন আতপ, আর হলো 5 লক্ষ বা ততোধিক ধান, 50,000 মেট্রিক টন গম। এসব খাদ্যশস্য প্রতি কেজিতে দাম বাড়ানো হয়েছে 1 থেকে 2 টাকা। ধানের দাম বিগত দিনে 28 টাকা ছিল, গতবার আমরা 30 টাকা করেছি। এইবার আমরা ধানের দাম প্রতি কেজি 32 টাকা করেছি, কৃষকের দিকে লক্ষ্য রেখে। আর চাউল গতবার ছিল 44 টাকা, এইবার আমরা 1 টাকা বাড়িয়ে 45 টাকা করেছি। আর আতপ চাউল আমরা 44 টাকা দাম নির্ধারণ করেছি, আর গম 34 টাকা নির্ধারণ করেছি প্রতি কেজি। আগামী 7 তারিখ থেকে হাওড়ে আমরা প্রকুরমেন্ট শুরু করব। তিনি জানান, বর্তমানে মজুদ খাদ্যশস্যের পরিমাণ প্রায় 12 লাখ টন, সরবরাহ লাইনে আছে আরও 3 লাখ টন। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। টানা বৃষ্টিতে তলিয়ে আছে সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরের অনেক ফসলি জমি। পানি আটকে থাকায় আধা পাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন চাষিরা, এতে ক্ষতির আশঙ্কা করছেন তারা। আর কয়েকদিন পরেই হাওরের সোনালী ফসল ঘরে তোলার স্বপ্ন দেখছিলেন চাষিরা, কিন্তু তাদের সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে রূপ নিয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বোরো ধানের অনেক জমি। ফসল রক্ষা বাঁধের কারণে পানি হাওর থেকে বের হতে না পারায় ইছাগড়ি, হুরমতনগর, গুয়ারছড়া, হরিপুর সহ 8-10টি গ্রামের শতাধিক কৃষকের কপাল পুড়েছে। আমি ভাই বড় কষ্ট ঋণ করে করছি ভাই, মানে আমি এই সৈকার উপরে আমার ভরসা আছিল, আমার এই বাচ্চা কাচ্চা লইয়া আমি অনেকবারে সাগরবাসী গেছি। এই যে ধানগুলা এগুলা কি খাটার যোগ্য হয়েছে? আজকে একখানি খেত করতে হলে একটা কৃষকের 6 থেকে 7,000 টাকা খরচ হয়েছে। ফাওয়া 3 ফাওয়া জমি খাটছে, খালি গরুর লাগি ঘাস আকি সবটি পানি তুলে গেছে। আমরা একটা ফসলের উপরে নির্ভর করে আছি, দয়া করে আপনারা আমাদের ফসলটা রক্ষা করেন। তলিয়ে যাওয়া এলাকা পরিদর্শনের পর ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা তৈরি করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা কৃষি কর্মকর্তা। পানিগুলো যদি নিষ্কাশন করা হয় তাহলে হয়তো ফসলগুলো রক্ষা করা যাবে। ভিজিট করে যদি সমাধানের কোনো একটা সমাধানযোগ্য হয়, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এটা সমাধান করে পানিটা নিষ্কাশন করার জন্য। যারা ক্ষতিগ্রস্ত হবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাপারে যাতে তারা সরকারি সহায়তা পায়, এই ব্যাপারে আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং প্রশাসনের সহযোগিতায় আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো। জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে স্লুইস গেট নির্মাণের দাবি জানিয়েছেন চাষিরা। দীপ্ত, বার্তাকক্ষ। সংবাদের শেষে থাকছে চট্টগ্রামে 2 তরুণের পার্কোর খেলা নিয়ে প্রতিবেদন। যাচ্ছি পরের প্রসঙ্গে। সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। বাংলাদেশ সময় রবিবার বিকেল 4:30টার দিকে জাহাজটি নোঙর করে। প্রায় 33 দিনের জিম্মি দশার পর 13 এপ্রিল রাতে 23 নাবিক সহ এমভি আবদুল্লাহ মুক্ত হয়। এরপরই জাহাজটি 1450 নটিক্যাল মাইল দূরে থাকা আরব আমিরাতের আল হামরিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। এই পথ পাড়ি দিয়ে 8 দিনের মাথায় জাহাজটি আল হামরিয়া বন্দরে পৌঁছায়। গত 12 মার্চ মোজাম্বিক থেকে আরব আমিরাত যাওয়ার পথে জাহাজটি দস্যুদের কবলে পড়ে। জাহাজটির মালিক KSRM গ্রুপ জানায়, আল হামরিয়া থেকে 2 জন নাবিক উড়োজাহাজে এবং বাকি 21 জনের ওই জাহাজেই দেশে ফেরার কথা রয়েছে। নাফ নদীতে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে 2 বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধরা হলেন শাহপুরীর দ্বীপের মাঝের পাড়ার মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ ফারুক। এর মধ্যে ফারুকের অবস্থা আশঙ্কাজনক। রবিবার দুপুরের দিকে আহতদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। আহত জেলের স্বজনরা জানান, সকালে মাছ ধরার জন্য 10 জন জেলে নাফ নদীতে যান। এ সময় তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে মিয়ানমার নৌবাহিনী। এতে 2 জন গুলিবিদ্ধ হয়। এদিকে মিয়ানমারের সংঘাতের ফলে ফের রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা করছেন স্থানীয়রা। এরই মাঝে সকাল থেকে কোস্ট গার্ডের টহল চলে নাফ নদীতে।
3 গুণ পরিমাণ আমাদের এখানে জলযানের সংখ্যা বৃদ্ধি করেছে, টহল জলযান। সো নাফ রিভারের ভিতরে আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে পারি, দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি যে এখানে আমাদের বর্ডার আসলে সুরক্ষিত। আমরা এখানে যে কোনো ধরনের কোনো অবৈধ অনুপ্রবেশ থেকে শুরু করে অবৈধ কর্মকাণ্ড থেকে শুরু করে সব কিছুর ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত দৃঢ়। আমি আপনাদেরকে এটুকু বলে আশ্বস্ত করতে পারি যে এখান দিয়ে এ ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের প্রস্তুতি আছে, আমরা যে কোনো ধরনের হুমকি মোকাবেলা আমাদের প্রস্তুতি আছে। নাটোরের সিংড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদ থেকে মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেল। রবিবার তিনি এই ঘোষণা দেন। এর আগে শনিবার উপজেলা আওয়ামী লীগের জরুরি সভায় তাকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। গত 15 এপ্রিল উপজেলা পরিষদ নির্বাচনের অপর প্রার্থী দেলোয়ার হোসেন পাশাকে অপহরণ এবং মারধরের অভিযোগ ওঠে রুবেলের বিরুদ্ধে। এই ঘটনায় অজ্ঞাত 20 জনকে আসামি করে মামলা হয়েছে। আগামী উপজেলা পরিষদ নির্বাচন সম্বন্ধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন, কোনো মন্ত্রী বা সংসদ সদস্যর আত্মীয় নির্বাচন করতে পারবেন না, তো তারই আলোকে তার সেই ঘোষণার প্রতি শ্রদ্ধা রেখে এবং জুনায়েদ আহমেদ পলক তার নির্দেশনা অনুযায়ী আমি আমার মনোনয়নপত্রটি উজ্জ্বল করে নিচ্ছি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে 160 উপজেলায় 3 পদে 2055 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার দ্বিতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এই তথ্য জানান। এই ধাপে চেয়ারম্যান পদে 730 জন, ভাইস চেয়ারম্যান পদে 763 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 562 জন মনোনয়ন জমা দিয়েছেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই করা হবে 23 এপ্রিল। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে 24 থেকে 26 এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে 27 থেকে 29 এপ্রিলের মধ্যে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 30 এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে 2 মে আর ভোট গ্রহণ হবে 21 মে। নারায়ণগঞ্জের ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করা পোশাক শ্রমিকদের সঙ্গে শিল্প পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 30 জন আহত হয়েছেন। বেলা 12:30টার দিকে ফতুল্লায় বেসিক শিল্পনগরীতে অবন্তী কালার টেক্সটাইল ও গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে। এই সময় শিল্প পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রমিকরা জানান তাদের 3 মাসের বেতন ও ঈদ বোনাস বকেয়া রয়েছে। একাধিকবার আশ্বাস দিলেও মালিকপক্ষ তা পরিশোধ করে নাই। ঘটনাস্থলে শিল্প পুলিশ জলকামান নিয়ে গেলে উত্তেজিত শ্রমিকরা তা ভাঙচুর করে। শিল্প পুলিশ রাবার বুলেট ছুড়লে শ্রমিকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। ট্রেন থেকে নামার সময় আহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু মোহাম্মদ। রবিবার সকালে দিনাজপুর থেকে ট্রেনে ঢাকায় ফিরে নামার সময় পা পিছলে পড়ে যান তিনি। রাজধানীর খিলগাঁওয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে তার 2 পা ট্রেনের চাকার নিচে চলে যায়। বেলা 11টার দিকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তার পায়ের আঙুলে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন অধ্যাপক আনু মোহাম্মদের পায়ের আঙুল থেতলে গেছে। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। রাশিয়া সফরে আগামীকাল বাংলাদেশে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
2 দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার বিকেলে একটি বিশেষ উড়োজাহাজে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে 2 দেশের মধ্যে 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারকে সই হতে পারে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের আমিরকে অভ্যর্থনা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরদিন মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমিরকে তার কার্যালয়ে অভ্যর্থনা জানাবেন। সেখানে 2 নেতার বৈঠক হবে। সনদ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানের স্ত্রী শেহলা পারভিনকে 2 দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। রবিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শেহলা পারভিনকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আমিরুল ইসলাম 5 দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে 2 দিন রিমান্ড মঞ্জুর করেন। কারিগরি বোর্ডের সনদ বাণিজ্য মামলার প্রধান আসামি এটিএম শামসুজ্জামান এবং সহযোগী আসামি সঞ্জিদ আক্তার এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বহুল কাঙ্ক্ষিত ধূমকেতু দেখতে রাজশাহীর পদ্মা পাড়ে ভিড় করেছেন অনেক দর্শনার্থী। বিরল এই ধূমকেতু পর্যবেক্ষণের যৌথ উদ্যোগ নিয়েছে রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার এবং বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন, যা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল। তবে আকাশে মেঘ থাকায় দর্শনার্থীরা ধূমকেতু পর্যবেক্ষণ করতে পারেননি। পরে তাদের চাঁদ দেখিয়েছেন আয়োজকরা। প্রায় 71 বছর পর সূর্যের সবচেয়ে কাছে অবস্থান করছে ধূমকেতু 12 ব্রুকস। তবে অনেক জ্যোতির্বিজ্ঞানী ধূমকেতুটির নাম দিয়েছেন শিংওয়ালা ধূমকেতু বা ডেভিল কমেট। পাঁচটা লাইট দিছে, লাইট করতে পারছে না, নেটওয়ার্ক নাই। হ্যাঁ দেখা যাচ্ছে। তুমি আবার না, এটা হলো ছবি শুটিং। চোখ আরো কাছে নাও, ওরে একটু দেখতে দেন তো। কি দেখছো? চাঁদ। আমাদেরকে দেখাও একটু ভাইয়া। আমাদের অনেকেই দেশের বাইরের খবর। ভারত জুড়ে বইছে তীব্র তাপ প্রবাহ। ওড়িশায় তাপমাত্রা উঠেছে 45.2 ডিগ্রি সেলসিয়াস, আর পশ্চিমবঙ্গে তাপমাত্রার পারদ উঠেছে 44.6 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়াতে হিমবাহ গলার কারণে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। প্রচণ্ড গরমে বিপর্যস্ত ভারত। বেশি খারাপ অবস্থা দিল্লি, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের। আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, সম্প্রতি দেশটির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ওড়িশায় 45.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 7.1 ডিগ্রি বেশি। দ্বিতীয় স্থানে ছিল পশ্চিমবঙ্গ, সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয় 44.6 ডিগ্রি সেলসিয়াস। তীব্র দাবদাহে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা শহরের রাস্তা অনেকটাই ফাঁকা পড়ে আছে। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। স্কুল কলেজ বন্ধ করে অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে। এছাড়া ছত্তিশগড়, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও গুজরাটেও বইছে দাবদাহ। স্থানীয় প্রশাসন জানিয়েছে, তীব্র গরমে বিদ্যুৎ ও পানি সংকট দেখা দিতে পারে। ভারত যখন দাবদাহে নাকাল, তখন পাকিস্তানের পাহাড়ি অঞ্চল খাইবার পাখতুনখাওয়ায় বন্যার পূর্বাভাস দেয়া হয়েছে। বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। মূলত হিমবাহ গলে যাওয়া এবং অত্যাধিক বৃষ্টিপাতের কারণে এই বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের ভারী বৃষ্টি ও ঝড়ের পর এবার সৌদি আরবে টানা 4 দিনের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। এ অবস্থায় নাগরিকদের নিজ নিজ বাড়ি থেকে কাজ করার আহ্বান জানিয়েছে সরকার। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। ভারতের মণিপুর রাজ্যের 11টি কেন্দ্রে আবারও ভোট গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ। সোমবার ওই কেন্দ্রগুলোতে পুনরায় ভোট গ্রহণ হবে। সহিংসতার অভিযোগে কেন্দ্রগুলোতে ভোট বাতিল করা হয়েছে। নির্বাচনী তফসিল অনুযায়ী গত শুক্রবার মণিপুরের ওই কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ হয়। পরদিন শনিবার মণিপুরের প্রধান নির্বাচনী কর্মকর্তা জানান, রাজ্যের 11টি কেন্দ্রে ভোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ। এই কেন্দ্রগুলোতে নতুন করে ভোটের আয়োজন করা হবে। ভারতে শুক্রবার শুরু হয়েছে লোকসভা নির্বাচন।
মালদ্বীপে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। দেশটির পার্লামেন্ট পিপলস মজলিসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা ঠিক করতে রবিবার সকাল থেকে শুরু হয় ভোট গ্রহণ, যা শেষ হয়েছে স্থানীয় সময় বিকাল 5টায়। আশা করা হচ্ছে রাতের মধ্যেই এই নির্বাচনের ফল পাওয়া যাবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রায় 2,07,693 জন ভোটার ভোট দিয়েছে। এই নির্বাচনকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর জন্য বড় পরীক্ষা বলে মনে করা হচ্ছে। এবার 93টি সংসদীয় আসনে 368 জন প্রতিদ্বন্দ্বিতা করেছে। ফিলিস্তিনের পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর একটি ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রবিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটজের খবরে তথ্য জানানো হয়। সম্ভাব্য নিষেধাজ্ঞার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের শীর্ষ কর্তা ব্যক্তিরা। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, IDF এর উপর নিষেধাজ্ঞা দেওয়া অবশ্যই উচিত হবে না। এদিকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালানোর জন্য ইরানের সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, ইসরায়েলে অনেক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে ইরান তার শক্তির প্রদর্শন করেছে। ইসরায়েল ইউক্রেন ও তাইওয়ানকে সামরিক ও মানবিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এজন্য যুক্তরাষ্ট্র পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে প্রায় $9,500 কোটি বিল পাশ হয়েছে। স্থানীয় সময় শনিবার ভোটাভুটির মাধ্যমে এই বিলে অনুমোদন দেন আইন প্রণেতারা। পাশ হওয়া বিলটিতে ইউক্রেনের জন্য $6,800 কোটি সামরিক সহায়তা এবং ইসরায়েলের জন্য $2,604 কোটি সহায়তা রয়েছে। এর আওতায় ইসরায়েলকে সামরিক সহায়তা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো ও মানবিক কার্যক্রমে সহায়তা করবে জো বাইডেন প্রশাসন। কুল বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতলেন অ্যাথলেট ইমরানুর রহমান। আর দর্শকদের ভোটে নির্বাচিত পপুলার চয়েস বিভাগে বর্ষসেরা হয়েছেন তরুণ ফুটবলার মোরসালিন। পুরস্কার জিতে নিজ নিজ খেলার প্রতি আরও দায়িত্বশীল হওয়ার কথা জানিয়েছেন তারা। সেরা খেলোয়াড়ের স্বীকৃতি দেওয়ার এই আসরকে ঘিরে রাজধানীতে বসে খেলোয়াড়দের মিলন মেলা। ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে সাঁতার, কাবাডি, টেবিল টেনিস, কোন খেলার তারকা নেই। তারপরও সবার অপেক্ষা একজনের জন্য। অবশেষে ক্রিকেটের 3 ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর আগমনের পর শুরু হয় অনুষ্ঠান। 2023 সাল জুড়ে নিজ নিজ অঙ্গনে অসামান্য ভূমিকা রাখায় পুরস্কার জিতেছেন ক্রীড়াবিদ ও সংগঠকরা। তবে আগ্রহের কেন্দ্রে ছিল 2টি বিভাগ। সেখানে পপুলার চয়েস বিভাগে শান্ত, ইমরান আর পিঙ্কিকে পেছনে ফেলে পুরস্কার জেতেন আগেই বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদের পুরস্কার জেতা শেখ মোরসালিন। আর বর্ষসেরা ক্রীড়াবিদ হন অ্যাথলেট ইমরানুর রহমান। ক্রিকেট ইজ দ্য মোস্ট ওয়াচড ইন আওয়ার কান্ট্রি and আমি সবচেয়ে বুঝি যে ক্রিকেটার উইল নর্মালি উইন, বাট Alhamdulillah, my performances have been recognized by the journalists and the community and the people of Bangladesh, and I'm thankful for that. ক্রিকেট হচ্ছে বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ফেমাস, বাট ফুটবল কিন্তু অনেক আগে থেকে বাংলাদেশের মানুষের হৃদয়ে খুবই আসলে ফেমাস। তো এখনও দেখা যাচ্ছে গ্রামগঞ্জে আসলে ফুটবলের জনপ্রিয়তা অনেক বেশি। তো চেষ্টা থাকবে আরও ভালো করার জন্য, এবং আমি খুবই হ্যাপি যে মানুষ আমাকে সুন্দরভাবে ভোট দিয়েছে। তো আমি আসলে সবার আশার প্রতিদান। 2023 সালে দুর্দান্ত পারফরম্যান্সের পরও পুরস্কার না জেতার পর গণমাধ্যমকে এড়িয়ে অনুষ্ঠানস্থল ছেড়ে যান শান্ত। তবে ক্রিকেটারদের জনপ্রিয়তা কমার আশঙ্কা নেই বলে জানালেন সাবেক এই অধিনায়ক। নট অ্যাট অল। আমার মনে হয় যে দেখুন, আমি পার্সোনালি ফিল করি, আমরা যেই স্পোর্টসে খেলি, ক্রিকেট, ফুটবল, হকি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, যখন দেশের হয়ে আমরা রিপ্রেজেন্ট করি, ইটস অ্যাবাউট কান্ট্রি, ইটস অ্যাবাউট বাংলাদেশ। বাংলাদেশের হয়ে যে একটা পদক জেতা যতখানি ইম্পর্টেন্ট, বাংলাদেশের হয়ে একটা টেস্ট ম্যাচ জেতাও কিন্তু সেম ইম্পর্টেন্ট। সো আমার কাছে মনে হয় এরকম কিছু। 2023 সালের বিচারে ক্রিকেটে নাজমুল হোসেন শান্ত ও ফারজানা হক পিঙ্কি, ফুটবলে রাকিব হোসেন, অ্যাথলেটিক্সে ইমরানুর রহমান, শুটিংয়ে কামরুন নাহার কলি, বক্সিংয়ে সেলিম হোসেন, টেবিল টেনিসে রামহিম লিওন বম সহ 14টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। এবার একটি ভিন্ন ধরনের খবর। দৌড়ে লাফিয়ে লাফিয়ে এক ভবনের ছাদ কিংবা দেয়াল থেকে অন্য ভবনে যাওয়ার দুঃসাহসিক খেলার নাম পার্কোর।
এই খেলায় পারদর্শী হয়ে উঠেছেন চট্টগ্রামের কাজীর দেউরি এলাকার 2 তরুণ সাজ্জাদ ও মিনহাজ। এটি কোনো সিনেমার দৃশ্য নয়। দৌড়ে লাফিয়ে এক ভবনের ছাদ, বারান্দা কিংবা দেয়াল থেকে অন্য ভবনের ছাদ পাড়ি দেওয়ার এই দুঃসাহসিক খেলার নাম পারকুর। ব্যতিক্রমী এই খেলার পারদর্শী হয়ে সবার নজর কেড়েছেন চট্টগ্রামের কাজীর দেউরি এলাকার 2 তরুণ সাজ্জাদ ও মিনহাজ। এটার প্রতি আমার একটা নেশা। আমরা যদি বাইরে ভালো কোনো আপনার পর্যায়ে যাই খেলতে পারি, ক্রীড়া মন্ত্রণালয় সহযোগিতা অবশ্যই দরকার। ভালো কোনো স্পন্সর যদি আমরা পাই তাহলে আমরা একটু উপরে আগে নিয়ে যেতে পারবো। কিছুটা খারাপ লাগতো যখন মানুষের কটু কথা শোনাতো, পজিটিভ রিভিউ পাচ্ছি, এখন সবাই অ্যাপ্রিশিয়েট জানাচ্ছে। পার্কোর কম্পিটিশন হয়ে থাকে, আপনার ইন্টারন্যাশনালে হয়ে থাকে, ওইগুলোতে ভালো র্যাঙ্ক করার মাধ্যমে বাংলাদেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসে। বাংলাদেশে এই খেলার তেমন প্রচলন না থাকলেও ইউরোপ, আমেরিকায় পার্কোর জনপ্রিয় খেলা। নিছক ভালো লাগা থেকে শুরু হলেও বর্তমানে কঠোর অনুশীলনের ফলে এই খেলায় পারদর্শী হয়ে উঠেছে চট্টগ্রামের মিনহাজ ও সাজ্জাদ। তাদের খেলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে। সাদের থেকে ওখানে যাই, সিআরবি আরো বেশি। আমাদের অনেক অবাক লাগে এটা দেখলে, ওরা কিভাবে করে এটা, মানে অসম্ভব মনে হয় এটা। শুরুতে বিরক্তির কারণ হলেও বর্তমানে সাজ্জাদ ও মিনহাজের নৈপুণ্য সবার আনন্দের যোগান দিচ্ছে। অনেক মানার পরে, বাধার পরে তবু এটা করতেছে আর কি। এখন আল্লাহর রহমতে ভালো লাগতেছে, সবাই সাপোর্ট দিচ্ছে, আমাদেরও ভালো লাগতেছে। আমার একটা চাওয়া হচ্ছে, ওরা যদি মনে করো ক্রীড়া মন্ত্রণালয় থেকে বা সরকার থেকে যদি একটা স্বীকৃতি পায় বা ইন্টারন্যাশনাল লেভেলে যদি তারা যদি খেলতে পারে, তাহলে আমার মনে আশাটা পূর্ণ হবে। সঠিক প্রশিক্ষণ ও সরকারি সহায়তা পেলে বাংলাদেশের হয়ে পার্কোরের আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে চান সাজ্জাদ ও মিনহাজ। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। গ্রীষ্মের খরতাপে পড়ছে দেশ, শিগগিরই তাপমাত্রা কমার সম্ভাবনা কম, 4 জেলায় নিহত 4। যুদ্ধ চায় না বাংলাদেশ, তবে সার্বভৌমত্ব রক্ষায় সব করা হবে, চট্টগ্রাম সেনানিবাসে প্রধানমন্ত্রী। বড় মৌসুমে 17.5 লাখ টন ধান, চাল, গম কিনবে সরকার। ধান কেজি 32, চাল 45 টাকা। মুক্তির 8 দিন পর আরব আমিরাতে এমভি আবদুল্লাহ, 2 নামিক বিমানে, বাকির আসবে জাহাজে। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।